আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো জমিতে শশা রোপণ করছি। শশার গাছ সবে মাত্র কিন্তু বড় হচ্ছে। এই যে দেখেন, এই যে শশার গাছ, এই যে শশার গাছ, ওই যে শশার গাছ, এই যে এগুলা লাইন। তো আসলে শশা রোপণ করে খুবই বেকায়দার ভিতর পড়ে গেছি। একেবারে শিয়ালে গাছগুলো ভেঙে চুরে, এই যে দেখেন শিয়ালে গর্ত করছে, এই যে দেখেন, এই যে গর্ত করছে। এই আশেপাশে কিন্তু গাছ একটাও রাখেনি। শুধু তাই নয়, এই যে ঝাংলার যে সুতাগুলা দেখতে পাচ্ছেন, এই সুতাগুলা কিন্তু শিয়ালে কেটে দিচ্ছে। আমরা বাড়তেছি, ওরা কেটে দিচ্ছে। এটাই শুধু ওদের কাজ। আপনার ভেতরে শশার গাছগুলো একেবারে ভেঙে তছনছ করে ফেল দিছে। এই যে ওই পাশে নষ্ট করছে, ওই যে ওই পাশে, যেখানে যেখানে ওরা আর কি ইয়ে করছে, গাদাগাদি করছে, সেখানে গাছ একেবারে মাটির সঙ্গে মিশে দিছে। তো প্রচুর ঘাস ছিল, ঘাসগুলো আমরা পরিষ্কার করলাম। এই যে এই পাশে এখনও পরিষ্কার করা হয়নি, দেখেন ঘাসের কি অবস্থা। বর্ষাকালে তো প্রচুর ঘাস হচ্ছে। তো আসলে এই যে নিড়ানি দেওয়ার পরই কিন্তু বৃষ্টি আসছে। এই যে ছোট ছোট ঘাস কিন্তু এখনও আছেই, এগুলো কিন্তু আবার লেগে যাবে বৃষ্টির কারণে। তো নিড়ানি দিতে দিতে কিন্তু আবার বৃষ্টি আসছে, সেজন্য আর নিড়ানি দেওয়া যায়নি। কালকে বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে। তো আপনারা জানেন যে এই জমিটা কিন্তু আমরা পটলের জমি ছিল। এই যে একটা ঝাংলা আছেই দেখেন, এগুলো সেই ওই যে হাট থেকে চারা কিনছিলাম, পটল হয় না। তো বাধ্য হয়ে আমরা একটা ঝাংলা কেটে দিছি। এই যে কেটে দিয়ে আমরা মনে করলাম যে করলা রোপণ করব। তো অনেকে বললো যে করলা এখন রোপণ করা হবে না, এখনও সময় আসেনি। করলার যে সিজন, নির্দিষ্ট যেটা সিজন, সেই সিজনটা আসেনি। তো আমরা মনে করলাম যে এতদিন তাহলে জমিটা ফেলে রেখে লাভ নাই। তো আমরা শশা রোপণ করে দিলাম। তো শশার গাছ সবেমাত্র কিন্তু 2 পাতা হয়েছে, কিন্তু শশা আসলে করতে পারবো কি না, শশা হবে কি না সেটা বলা যাচ্ছে না। কারণ শিয়ালে যে পরিমাণে অত্যাচার করতেছে, আসলে শুধু আমাদেরই না, আশেপাশে সবার। আমাদের ওই পাশে আদার গাছগুলো ভেঙে একেবারে আমাদের ওই জমিতে শেষ করে ফেলছে। আর যেগুলো মোটামুটি হচ্ছে ফাঁকা জমি, হ্যাঁ, এই যে আশেপাশে আপনারা একটু লক্ষ্য করেন, শুধু জঙ্গলে ভর্তি। ওই যে ভুট্টার ক্ষেত, মানুষের ঘাসের জমি, এই যে কলা বাগান। এক কথায় এখন শিয়ালে আপনার যেখানে পরিষ্কার জায়গা পাবে, যেহেতু এখন বর্ষাকাল, যেখানে পরিষ্কার জায়গা পাবে, সুন্দর জায়গা, সেখানে কিন্তু ওরা এসে আস্থানা কাটবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার জায়গা এবং শুকনো শুকনো জায়গা, এখানে কিন্তু তারা এখন আস্থানা করছে। এই যে যেখানে যেখানে তারা গাদাগাদি করছে, সেখানে গাছের কোনো অস্তিত্ব রাখেনি। তো যাই হোক, পটল হচ্ছে না, ওই জন্য আমরা একটা ঝাংলা কেটে দিয়ে শশা রোপণ করলাম। আর এটাও কেটে দিতাম, এটাও দিতাম, এটাও দিব। তো ভাবলাম যে আগে একটা ঝাংলা কেটে দিয়ে দেখি, পরবর্তীতে এই ঝাংলায় পটল হবে কি না, তারপর বুঝে শুনে কেটে দিব। তো পটল হচ্ছে না। এই যে 2-4-5 কেজি করে পটল হচ্ছে, এগুলো দিয়ে আসলে চলবে না, এগুলো দিয়ে কখনোই সম্ভব না। 2-4-5 কেজি করে পটল, এমনিতে পটলের দাম নাই, 8 টাকা 10 টাকা কেজি। ইদানিং এসে এই যে গত সোমবারে বিক্রি করলাম আপনার 17 টাকা কেজি। হ্যাঁ, অন্যান্য জায়গায় পটলের দাম 30 টাকা 32 টাকা কেজি পাইকারি হলেও আমাদের এখানে পটলের দাম একেবারে পানির দাম, সিন্ডিকেট বেশি। অন্যান্য জায়গার হাটগুলো বড় হাট, আপনার হচ্ছে পাইকার বেশি, সেজন্য পটলের দামও বেশি। আমাদের এখানে ছোট হাট, পাইকাররা ওই অল্প কয়েকজন আসে, গুটি কয়েকজন পাইকার আসে, তারা মনে করে যে আমরা কিনলে কিনবো, না হলে তো কেনার কেউ নাই। সেজন্য কিন্তু আসলে সিন্ডিকেটটা করে, এই জন্য পটলের দাম অনেক কম। অন্যান্য জায়গায় পটলের দাম অনেক বেশি, শুধু পটল না, সব সবজিরই দাম বেশি, কিন্তু আমাদের এখানে সবজির দাম অনেকটাই কম। আর বিশেষ করে সবচাইতে পটলের দামটাই অনেক কম, একেবারে পানির দাম বলা চলে। এই কিছুদিন আগে যে পটলগুলো বিক্রি করলাম, আপনার হচ্ছে কীটনাশক খরচে ওঠে না, এমন একটা অবস্থা। এখন বর্তমানে একটু পটলের দাম বেশি। এখন নাকি শুনলাম যে আমাদের এখানে সোমবারে কত যাবে জানি না, এই 2 দিন পরই তো সোমবার, জানি না তখন কত যাবে। অন্যান্য জায়গায় গতকালকে বাজার গেছে 1000 টাকা, কিন্তু আমাদের এখানে সিন্ডিকেট বেশি, তো জানি না কত যাবে। আর এখন একেবারে জমিতে পটল হচ্ছে না। যে ঝাংলাতে দেখা যেত যে 1.5 মণ পটল হয়, সে ঝাংলাতে এখন 20 কেজি হচ্ছে। এমনিতে পটল হচ্ছে না, তার উপর দাম নেই। ওই যে অনেক বর্ষা, তো খুবই বর্ষাকাল, তো বর্ষার জন্য আসলে পটল হচ্ছে না। তাছাড়াও কীটনাশক দিয়েও কেন কাজ হচ্ছে না, এত পরিমাণে কীটনাশক দেওয়া হচ্ছে, তারপরও কাজ হচ্ছে না। কীটনাশক দিয়ে পোকাই যাচ্ছে না, পোকার উপদ্রব বেশি হয়ে গেছে। আর তাছাড়া অতিরিক্ত বর্ষার জন্য পটল হচ্ছে না, শুধু আমাদের না, সবারই একই কাহিনী। তো তারপরে কিন্তু দাম নাই। আসলে অনেকে বলে যে, আমরাও বলি যে আসলে
5 মনের জায়গায় যদি 1 মন ওঠে, সেক্ষেত্রে দাম যদি বেশি থাকে তাহলে পড়তা হবে, কিন্তু তাও হচ্ছে না, সেটা তো হচ্ছে না, কারণ পটলের দাম তো দিচ্ছে না, যেটুকু উঠতেছে পটলের দাম দিচ্ছে না। এই সোমবারে আমি বিক্রি করলাম 5 মনের মতো বিক্রি করলাম, 5 মনের একটু মনে হয় বেশি হবে। তো আপনারা দেখলেন যে চিকনগুলো দেশিগুলো বিক্রি করলাম আমি আপনার 13 টাকা কেজি, আর এই মোটাগুলো বিক্রি করলাম 17 টাকা কেজি। এটা দাম অন্যান্য জায়গায় যেখানে 30 টাকা 32 টাকা পাইকারি হচ্ছে, আমাদের এখানে 13 টাকা। দেখেন কত মানে পার্থক্য। তো যাই হোক, এই যে শশা রোপণ করছি, একেবারে কিন্তু অবস্থা খারাপ করে দিচ্ছে। জানি না শিয়ালে আমাদেরকে শশা হতে দিবে কি না। এই যে নতুন করে কতগুলো গাছ ভাঙছে, এই যে 1 2 3 4, এই সিরিয়ালে ওই সিরিয়ালে ওখানে 7টা, ওই যে ওখানে 2টা, ওই যে ওখানে, মানে এক কথায় অনেক গাছ নষ্ট করছে। এমনিতে আমরা গাছগুলো রোপণ করছি পাতলা, 1.5 হাত 2 হাত পর পর গাছ রোপণ করছি। ইতিমধ্যে মানে একেবারে সিরিয়ালে অনুযায়ী 7টা 8টা করে গাছ নাই, হাওয়া করে দিছে, মিশাই দিয়েছে। তাহলে কীভাবে আপনি মানে ফসল করবেন বলেন? এই শিয়ালের আমাদের এই অঞ্চলে এত অত্যাচার, সেই শিয়ালের একেবারে এক ঝাঁক করে বের হয় এই ছোট ছোট শিয়ালগুলো, বাচ্চা। এই যে দেখেন কলাগুলো দেখেন, এই যে কলাগুলো কিন্তু এগুলো সম্পূর্ণ ওই জমির সোহেল ভাইয়ের, কিন্তু অথচ দেখেন কলাগুলো সম্পূর্ণ আমাদের জমিতে চলে আসছে। ওই পাশে আমাদের যাওয়া আসাও অসুবিধা। আমি বাধ্য হয়ে বলতে আমি ওই সাইডেও কিন্তু আমিও নিজে কলা রোপণ করছিলাম, যে কলা রোপণ করলে ফসল ভালো হয় না, ওই জন্য আমি কলাগুলো সম্পূর্ণ তুলে ফেলে দিলাম, নষ্ট করে ফেললাম। আর দেখেন অন্যের কলা এসে আমাদের কীভাবে ক্ষতি করতেছে। এগুলো সোহেল ভাইকে বারবার বলার পরও কোনো ইয়ে করেনি, আর এই মুহূর্তে ইয়ে করা যাচ্ছে না। তো ওনাকে আমি বলে দিব যে ভাই এবার যা করছেন। এই যে দেখেন আপনারা একটু ইয়ে করেন, শুধু গাছের গোড়াটা আছে ওনার জমিতে, আর সম্পূর্ণ ইয়েটা আমার এখানে, ঢোকাটাও আমার এখানে দিচ্ছে, মানে খুঁটিটাও আমার এখানে দিচ্ছে। কলাগুলো দেখেন কী অবস্থা, মানে আমার জমিতে এসে ইয়ে হয়ে আছে। অথচ ওনার জমিতে হলে কিন্তু উনি মানতো না, উনি কেন কেউ মানবে না, কিন্তু আমার জমিতে যেভাবে ইয়ে করে আছে, তো ওনাকে আমি বলে দিব ভাই এবারে যা করছেন, এবারে যদি সাইডে কলার চারা রাখেন আমি কিন্তু সম্পূর্ণ কেটে দিব। এভাবে তো সম্ভব না, কারণ একবার আমি ওনার জমির উপর দিয়ে ফিদা নিয়ে গেছিলাম, যখন আমরা এই যে এখানে একটা ডিপ আছে, এই ডিপ থেকে আমি পানি সেচতাম, এই ডিপ দিয়ে ওনার জমির উপর দিয়ে ফিতা নিয়ে যেতে হয় আমাদের জমিতে। তো উনি আমাকে ওনার জমির উপর দিয়ে নিয়ে যেতে দেয়নি, উনি বলছে ভাই আমি কিন্তু ফিতা কেটে দিব। বাধ্য হয়ে আমি ওই পাশে একটা ড্রেন আছে, চকি দিয়ে নিয়ে গেছি। তো মানে যদি আপনার সঙ্গে এরকম করে, অবশ্যই আপনাকেও এরকম করতে হবে। তো এটা খুবই খারাপ বিষয়। এই যে দেখেন, মানতাম, হ্যাঁ যদি মানতাম যে আমারও সাইডে কলা আছে, ওনারও আছে, আমারও 2-1টা গাছ ওনার পাশে গেছে, ওনারও আসে, সেটা বিষয় আলাদা। কিন্তু অথচ আমার কোনো কলা ফলা নাই। ওনার দেখেন ওই সাইডে যতগুলো কলা আছে আপনারা লক্ষ্য করেন, 1 2 3 4 5 6 7 8 9 10টা কলা উনি এমনভাবে রাখছে, শুধু গাছগুলো ওনার জমিতে, মানে গোড়াগুলো ওনার জমিতে, আর কলা সম্পূর্ণ ভার মানে আমার জমিতে চলে আসছে। ওই পাশে যাতায়াত করা যায় না, এমন একটা অবস্থা। তো যাই হোক, এই যে আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম। তো পটল এটাও কেটে দিয়ে, আর এই শশার কী হচ্ছে জানি না, কারণ শশার যে অবস্থা শিয়ালে যে করতেছে, তো কি হচ্ছে দেখা যাক। আর আমরা বেগুনের চারা ফেলবো, বেগুন রোপণ করবো এই জমিতে। তো আল্লাহ করে দেখা যাক। আসলে এই জমিটাতে মূলত 2-3 বছর থেকে আমরা একেবারে মানে পুঁজি খুঁজে পাচ্ছি না। এটা আমাদের নিজস্ব জমি, 14 শতাংশ একটা জমি, এটা আমাদের নিজস্ব। আর অন্যান্য যে জমিগুলো আছে ওগুলো কিন্তু আসলে ভাড়া জমি, মানে লিজের, প্রতি বছরে ভাড়া দিতে হয়। এটা আমাদের একেবারে ব্যক্তিগত জমি। তো যাই হোক, এই জমিতে মোটামুটি 2-2.5 বছর থেকে আমরা কোনো ফসলই পাচ্ছি না, মানে ফসল রোপণ করতেছি, শুধু লস হচ্ছে। এর আগে আপনার হচ্ছে ক্ষীরা রোপণ করলাম, আদা রোপণ করলাম, হলুদ রোপণ করলাম, আদা তো না পেঁপে রোপণ করলাম, হলুদ রোপণ করলাম, ক্ষীরা রোপণ করলাম, ওগুলোতেও লস। পরপর মোটামুটি 2-3 বছর থেকে শুধু লসই খেয়ে যাচ্ছে এই জমিতে। আবার এই পটল রোপণ করেও লস খেলাম। তো এখন দেখা যাক, বেগুন রোপণ করবো। বেগুনের চারা এখনও ফেলাইনি, কিছুদিন পর ফেলাবো। কিছুদিন বলতে এর ভিতরেই ফেলাবো, 2-1 দিনের ভিতরেই ফেলবো, ফেলে তারপর চারা রোপণ করবো বেগুনের। তো দেখা যাক কী হয়। তো সবাই ভালো থাকবেন, আর দোয়া করবেন যাতে এই শশাগুলো হয়। শিয়ালে এত অত্যাচার, তো আপনারা দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ।